শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের সভাপ্রধান খালিকুজ্জামান ইলিয়াস আছেন এবং আপনাদের আয়োজকদের মূল আহ্বায়ক মাসুদ ইমরান আছেন এবং উপস্থিত আমার অনেক ভাই বন্ধুরা আছেন, অনেককে চিনি অনেককে চিনি না। সবাইকে শুভেচ্ছা জানাই। মানে আমি প্রথমেই ক্ষমা চেয়ে রাখি, এই ধরনের বক্তৃতা লিখিত দেওয়া উচিত এবং যথেষ্ট পরিমাণে প্রাজ্ঞ ব্যক্তির এরকম বক্তৃতা দেওয়া উচিত এবং অন্তত পক্ষে যথেষ্ট প্রস্তুতি নিয়ে করা উচিত। কিন্তু বিগত কিছু সময় আপনারা জানবেন যে আমি যখন বলেছি তারপর তো নানা কিছু ঘটেছে বাংলাদেশে এবং আমি আমার জীবন যে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত সেগুলোর মধ্যেও ফলে যতটা প্রস্তুতি নেওয়ার কথা ছিল ততটা প্রস্তুতি নিতে পারিনি। কিন্তু তার চেয়ে বড় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি তো ঠিক সেই অর্থে যাকে বলে বুদ্ধিজীবী বা একজন গবেষক সেটা নই। আমি কবিতা লিখি মাত্র এবং কবিতা লেখার সূত্রে আমি কবিতার ভেতর দিয়ে এবং কবিতা যেহেতু আমি খুব ভালোভাবে বিশ্বাস করি যে সমস্ত উপলব্ধি এবং অনুভূতি যা কিছু সব মানে দেশকালে দানা বাঁধেনি এবং ভাষায় আত্মপ্রকাশ করতে পারিনি, ভাষার যে আমাদের যে দশা থাকে, ব্যবহৃত ভাষার যে দশা এবং অভ্যস্ত ভাষার যে দশা, কবিতায় যেহেতু সেই অব্যক্ত দানা বাঁধে, ফলে কবিতা সংসর্গহীন থাকার কারণে এই অব্যক্ত ভাবের যে জগৎ আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে, সেই ভাবের জগৎ থেকে এই আমরা কবি দুজনকে দেখেছি, পড়েছি, জেনেছি এবং ইতিহাসের মধ্যে তাদের ক্রমশ আমাদের জন্মের আগে থেকে কীভাবে হয়েছে সেটা পড়তে হয়েছে কবিতার মধ্যে এবং পরে তাদের সংস্পর্শে দুজনের আমি গভীর সংস্পর্শে এসেছি, ফলে জেনেছি। ফলে হয়তো সেদিক থেকে কিছু বলতে পারবো, সেদিক থেকে বলার চেষ্টা করবো, কতটুকু ভালো অসংলগ্ন হবে কিছুটা, কিন্তু তার মধ্য দিয়েই আমি আমার কথা বলার চেষ্টা করব। আমি শুরু করতে চাই, যখন নাকি এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে, আপনারা মানে চুম্বকের যেমন দুটো মেরু থাকে, পৃথিবীরও আছে এবং আমরা সমস্ত সংস্কৃতির মধ্যে বিশেষ করে আমাদের এই সমাজের মধ্যে দুটো মেরু আবিষ্কার করতে পছন্দ করি। রবীন্দ্রনাথ করলে নজরুল হয়, শামসুর রহমান করলে আল মাহমুদ হয় এবং আমরা এই যে ভাবের যে বিপুল বৈচিত্র্য থাকে একটা সমাজের মধ্যে থাকতে পারে এবং প্রত্যেক ভাবের মধ্যে সেই জনগোষ্ঠীর কিছু আকুতি থাকতে পারে, উপলব্ধি থাকতে পারে, ঐতিহাসিক উপলব্ধি, সেটা আমরা করি না এবং আমরা মনে করি যে বিভাজনের মধ্যে একজন আরেকজনের মধ্যে প্রবেশ করতে পারে না। ঠিক আছে? তো এই যে এবং আমাদের কতগুলো আমরা আমাদের দেখার সুবিধার জন্য এবং বাস্তবের যে বিপুল ভার, এই অনবরত যে বাস্তব উৎপাদিত হচ্ছে আমাদের চোখের সামনে, সেটাকে যখন আমরা তো আমাদের পুরনো অভিজ্ঞতা এবং পুরনো প্রজ্ঞা দিয়ে বুঝতে চাই এবং যখন নাকি নতুন কিছু আবির্ভূত হয় তখন আমরা সেই পুরনো অভিজ্ঞতা এবং পুরনো প্রজ্ঞা দিয়ে বুঝতে চাই। ফলে পুরনো প্রজ্ঞা এবং অভিজ্ঞতার ফ্রেমে নতুন জিনিসকে বুঝতে চাই এবং সেই বোঝা অনেক সময় অধিকাংশ সময় ব্যর্থ হয়। আমরা সেই ব্যর্থতার শিকার মানুষ হিসেবে। হ্যাঁ, এবং এই কবিদের ক্ষেত্রেও সেটা হয়েছে বলে মনে করি। হ্যাঁ, তো যখন নাকি এটা হলো, এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে, তখন আমি দেখলাম, আমি অবশ্য যাকে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাসিন্দা নই, নাগরিক নই, সেখানে একজন লিখেছেন, খুব ইন্টারেস্টিং লেখাটা। ওই লেখা দিয়ে শুরু করা যায়, তাহলে আমরা বোধহয় দুজনকে বুঝতে একটু যাত্রা শুরু করতে পারি। কারণ এরা কেন বিভক্ত, কেন বিভাজিত, এর ফলে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারটা কীভাবে করে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেই সংস্কৃতির শক্তি আমাদের আগামীতে চলার জন্য একটা বিপুল জ্বালানি হয়ে উঠতে পারতো, সেটা আমরা ব্যবহার করতে পারিনি কেন, বোঝা যাবে যে এই দুজনকে খারাপ করে রাখার কারণে আমাদের কি হয়েছে, বা আমাদের বুঝতে এই যে ফ্রেমটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি, যেটা শক্ত ফ্রেম, যে ফ্রেমটা ভাঙা যায় না, তাতে আমাদের সাংস্কৃতিকভাবে কি ক্ষতিগ্রস্ত উত্তরাধিকার আমাদের হাতে এসে পড়ছে, বঙ্গবন্ধু সংস্কৃতির উত্তরাধিকার। লেখা হয়েছে একটা, যে উনি লিখেছেন, নাম না বলি, এটি একটি আওয়ামী আয়োজন। কারণ তারা শামসুর রহমানকে বলছে জাতীয়তাবাদ আর আল মাহমুদকে বলছে ধর্ম। আওয়ামী সাহিত্য ন্যারেটিভ এভাবেই এই দুই কবিকে হাজির করা হয়, আওয়ামী ন্যারেটিভে এভাবেই এই দুই কবিকে হাজির করা হয়। ধর্ম বলতে তারা ইসলামকে বুঝিয়েছে, এটাই আওয়ামী লীগ। তারা বাঙালি জাতীয়তাবাদের ভেতর ধর্ম তথা ইসলামকে জায়গা দিতে চায় না, আলাদা রাখতে চায়। আল মাহমুদের কবিতায় কি ধর্ম আছে না ইসলাম আছে? ইসলাম আছে। ইসলাম আর ধর্ম কি এক? না। সাহিত্য আলোচনা এমন বিভাজন বিপজ্জনক, ভাবলেই বোঝা যাবে। তাইলে ওদের টাইটেল দেওয়া হওয়ার কথা ছিল আওয়ামী / বাঙালি জাতীয়তাবাদ ও ইসলাম। না,
এটা কটাক্ষ হয়তো আমার উদ্দেশ্যে এসেছে বা আয়োজকদের উদ্দেশ্যে এসেছে, কিন্তু কটাক্ষটা আমি বিবেচ্য ভাবছি না। আমাদের ভাবা উচিত, এটা আমি ভাবার চেষ্টা করছি, যে যিনি লিখেছেন তিনি যেই জায়গা থেকে লিখেছেন তার তো একটা উপলব্ধি আছে, তিনি তো ওই জায়গা থেকে লিখছেন, তিনি একটা ফ্রেমের মধ্যে থেকে দেখছেন, তার কাছে কতগুলো ফ্রেম আছে। এখন ধরুন আওয়ামী লীগের পতন ঘটেছে, কারণ তারা যে স্বৈরতান্ত্রিক শাসন জারি করেছিল, সেখানে মানুষ ফুঁসে উঠেছে এবং তার পতন ঘটিয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগকে তো শুধুমাত্র আমরা শেখ হাসিনার শাসন দিয়ে বুঝতে পারবো না ইতিহাসের মধ্যে, যদি আমরা ইতিহাসটা বুঝতে চাই। ধর্ম একটা ফ্রেম আছে, জাতীয়তাবাদ একটা ফ্রেম আছে, এই প্রত্যেকটা ফ্রেম আমাদের কাছে আলাদা আলাদা, এবং আমরা মনে করি যে সমাজ, কিন্তু সমাজ এভাবে চলে না। আমরা যখন মানুষের আমরা যখন নাকি সমাজের মধ্যে বিচরণ করি, তখন আমরা একটা পরস্পর প্রবিষ্ট জগতের মধ্যে ঢুকি, এবং এটা খুব মুশকিল। আমি শামসুর রহমান এবং আল মাহমুদের এই আলোচনার মধ্যে আসার আগে মনে হয় আমাদের জাতীয়তাবাদ, ধর্ম, এই আলোচনাটা একটা কনটেক্সট আমি বলিনি, তাহলে বোধ হয় ভালো হবে আমার দিক থেকে বোঝাতে। এখানে হয়তো এই ফ্রেমগুলো কীভাবে ঝামেলা করে এবং এটাতে আমরা কীভাবে ঐতিহাসিকভাবে বিপত্তির মধ্যে পড়েছি, হয়তো কিছু বোঝা যাবে। বোঝা যাবে কেন? কারণ আমাদের দৈন্য, এই যে ফ্রেম করার দৈন্য, এবং ফ্রেমের মধ্যে যদি কাউকে আটকায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ, পল্লী কবি জসীমউদ্দিন, বিদ্রোহী কবি নজরুল, ধর্মের কবি আল মাহমুদ, নাগরিক কবি শামসুর রহমান, এই যে একটা হয়েছে, ফলে আমরা কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসই বল করে, ইতিহাস বলতে চাই, ইতিহাস এক জায়গায় থাকে না। এবং ইতিহাস যখন পাল্টে যায়, তখন আমাদের অতীতে যারা আমাদের সংস্কৃতি, আমাদের চৈতন্য, আমাদের পরিচয় এবং আমাদের জনগোষ্ঠীর উপলব্ধি তৈরি করেছেন, তাদেরকে যদি আমরা নতুন ইতিহাসের, যে বদলে যাওয়া ইতিহাসের মধ্যে তাদেরকে যদি আবিষ্কার না করতে পারি, এবং নতুন করে নতুন ইতিহাসের পটভূমিতে বেদিমূলে তাদেরকে নতুনভাবে উপলব্ধি না করতে পারি, তাহলে তারা ব্যর্থ হয়ে যান। কিন্তু সবচেয়ে মুশকিল হচ্ছে শুধু তারা ব্যর্থ হন না, সবচেয়ে বড় ব্যর্থ হই আমরা, যারা আমরা পারিনি আমাদের ইতিহাস শুনতে চাই। এইভাবে আমাদের যেখানে রিডিং, আপনি দেখুন, যদি আমি একটু তুলনা দিই, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, এটা একটা বড় বিষয় হয়ে উঠেছে, কারণ এটার একটা ঐতিহাসিক কনটেক্সট আছে, ঐতিহাসিক পরিপ্রেক্ষিত আছে। আপনার 19 শতকে যখন আপনি দেখবেন পশ্চিমবঙ্গে 19 শতকে অনেক মনীষী এসছেন। আপনি যদি রামমোহন থেকে শুরু করেন, অনেকে, ভূদেব, মাইকেল অবশ্য পূর্ববঙ্গের, বা আপনি যদি বলেন বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আপনি দেখবেন, এবং এক একজন এক কতগুলো চিন্তার এজেন্ট হিসেবে এসছেন। এবং আপনারা পরে বুঝতে পারবেন যখন নাকি এই আমাদের সাবঅল্টার্ন স্টাডিজের আপনার কি বলে, রণজিৎ গুহ যখন দয়া বলে সেই সময়ের কোন একজন তিনি বই লেখেন 19 শতকে, তখন আমরা বুঝতে পারি যে এই ধারণাটা ওই লোকটি একটা এজেন্ট হিসেবে এসছেন, তাই না? কিন্তু ওরা কি করে, ওদের যখন ইতিহাস পাল্টায়, প্রতি বছর ওরা প্রত্যেককে নিয়ে অজস্র বই লেখেন, কারণ ইতিহাস পাল্টে যাচ্ছে, এদেরকে তাদের নতুন ইতিহাসের সঙ্গে যুক্ত করতে হচ্ছে। আমাদের এখানে বাংলা অঞ্চলে, পূর্ববঙ্গে, আমরা এরকম চিন্তার এজেন্ট হিসেবে কোনো ব্যক্তিকে খুব শক্তভাবে চিহ্নিত করতে পারি না। কিন্তু আমাদের এখানে তার চেয়ে বড় ঘটনা ঘটেছে। আমাদের এখানে 1972-52 সালের মতন ঘটনা ঘটেছে, 69 সালের মতন ঘটনা ঘটেছে, 71 সালের মতন ঘটনা ঘটেছে, 90 এবং 24 ঘটেছে। এটা হচ্ছে একটা ব্যক্তি নয়, একটা কালেকটিভ, একটা সম্মিলিত মানুষের বিস্ফোরণ, এবং প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে ইতিহাসের গতি বদলেছে। তারা কিন্তু সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় কিন্তু তারা গতি বদলেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু ইতিহাসের গতি পাল্টেছে, এবং আমাদের জায়গার চোখ পাল্টে গেছে, নতুন রাষ্ট্র তৈরি হয়েছে, ভাষার একটা বড় অধিকার সামনে এসছে, এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আমাদের আর্টিকুলেশন নেই, আমরা কখনো এই জিনিসগুলোকে যেভাবে করে ধরে রেখেছি, আমরা সেগুলোকে নতুন ইতিহাসের মধ্যে আর নতুনভাবে আবিষ্কার করিনি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তার সমস্ত সমস্যা সত্ত্বেও আমি বলছি ওদের সঙ্গে আমাদের তফাৎ। ওরা এটা ইনভেস্ট করে, কারণ ওরা মনে করে তাদের সংস্কৃতিকে টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেদের আত্মোপলব্ধির জন্য, নতুন সময়কে বোঝার জন্য, এবং নতুন সময়কে পুরোনো সময়ের সঙ্গে সংযুক্ত করার জন্য এই কাজটা জরুরি। আমাদের এখানে বাঙালি মুসলমান, এরা মানে বাঙালি মুসলমান কথা বাদ দিই, 19 শতকে যখন নাকি বাঙালি ধারণা তৈরি হচ্ছে, এবং পরে এটা একটা জাতি ধারণায় রূপান্তরিত হবে ক্রমশ, এটা তো অনেক লম্বা ইতিহাস, সেগুলো আমি না যাই, এগুলো অনেকে জানেন, নতুন করে বলার কিছু নেই। সেখানে বাঙালি মুসলমান স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করতে পারেনি, নানা কারণ আছে, এর অর্থনৈতিক কারণ আছে, এর ঐতিহাসিক কারণ আছে, নানা কারণ আছে।
তো পরবর্তীকালে এই যে বিচ্ছেদ, এটা নানা রকম রূপ ইতিহাসের মধ্যে দিয়ে আমরা দেখবো। এমনকি সেই সময়টা এটা বাঙালি হিন্দু সমাজেরও সর্বত্র যে পৌঁছেছে তাও নয়। আমরা আজকে যখন সাবঅর্ডার্ন স্টাডিজের লোকদের ইতিহাস রচনা করি, আর অনেকের ইতিহাস, নানা জনের ইতিহাস আমরা দেখেছি যে তারা দেখছেন যে কীভাবে করে সেটা একটা শহুরে মধ্যবিত্ত বা যে মধ্যবিত্ত তৈরি হচ্ছিল ও নিজের অর্থনৈতিক চলনের মধ্য দিয়ে তৈরি হয়নি, সেটা একটু উপনিবেশের, তাই না, ঔরসে হয়েছে। এগুলো আমরা জানি, এগুলো নিয়ে কথা অনেক হয়েছে, অনেক তত্ত্ব কথা হয়েছে। কিন্তু বাঙালি মুসলমান যুক্ত হতে পারেনি, এবং মুসলিম লীগ যখন নাকি তৈরি হয়েছে ঢাকাতে হয়েছে, এবং মূলত বাঙালি মুসলমানের শক্তিতে তৈরি হয়েছে, যদিও তার নেতারা ছিলেন মূলতই উর্দুভাষী, ব্যতিক্রমবাদী একজন দুজন। তারা পূর্ব পাকিস্তান চেয়েছেন, তারা পাকিস্তানে যুক্ত হতে চেয়েছেন। এটা দিয়ে আবার ন্যারেটিভ সরল যেন না হয়, এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে। কারণ আমরা জানি যে এই বঙ্গভঙ্গের মধ্যে, বিশেষ করে পূর্ব বঙ্গ অংশে, পূর্ব বঙ্গ অংশে, আমি পশ্চিম পাকিস্তানের কথা বলতে চাই না, কারণ এখানে যেমন অভিজাত হিন্দুদের একটা ভূমিকা ছিল, তারাও ভাগ চেয়েছে, মুসলমানরাও আলাদা রাষ্ট্র চেয়েছে, আবার দুই বঙ্গ এক করার জন্য একটা আন্দোলন চলেছে, ক্ষীণ, যেটা নাকি নিয়ে যায় হাসিম খানরা ছিলেন, আরও অনেকে ছিলেন। ফলে এটাকে একটা শিলার মধ্যে আমরা ধরতে পারবো না, নানা রকমের স্রোত ছিল এটার মধ্যে। কিন্তু যদি বলি একটা গরিষ্ঠ অংশ, ফলে এটাকে খালি যেন এটা না বুঝি আমরা যে বাঙালি মুসলমানরাই চেয়েছিল, বাঙালি অভিজাত হিন্দুরাও চেয়েছিল যে বাংলা ভাগ হোক, এটা মনে রাখা দরকার। জয় চ্যাটার্জির যে আপনার গবেষণা, সেটা ভালো মতন দেখিয়েছে, বা তারপরে শঙ্কর ঘোষের মেয়ে সেবন্তী ঘোষের যে, না সেবন্তী ঘোষ, তারও গবেষণা আছে এটা নিয়ে। তো 47 সালে পাকিস্তান হয়েছে, বাঙালি তার আইডেন্টিটি হিসেবে। এবং এটা কেন হচ্ছে আপনারা দেখেন, তার আগে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। আমি যদি দূরে আসি, অনুশীলন আন্দোলন হয়েছে 20-30-এর দশকে, স্বদেশী আন্দোলন হয়েছে, এবং সেই সময় বন্দে মাতরম নিয়ে বহু কাণ্ড হয়েছে। এবং অনেকে জানেন কিনা জানি না, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, উনি তো প্রথমে যুক্ত হয়েছিলেন স্বদেশী আন্দোলনের সঙ্গে খুবই গভীরভাবে, এবং তার অনুরাগ প্রকাশ করেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু তিনি যখন বন্দে মাতরম, এবং তিনি যখন নাকি বন্দে মাতরম শুরু করেছিলেন প্রথমে, তাতে কিন্তু উনি সামনের শুধু স্তবকটা করেছেন, পরের অংশ করেনি, কারণ দেবীর অনেক বড় ছিলেন, তিনি ব্রাহ্ম ধর্মের লোক ছিলেন, তিনি দেবী মূর্তি, তার উপরে তার বা পিতা দেবেন্দ্রনাথের প্রভাব ছিল প্রচন্ড গভীর, এবং সেই বয়সে তার উপরে বিশেষ করে ছিল। সেই রবীন্দ্রনাথ যখন নাকি এটা কংগ্রেস প্রস্তাব করছিল যে এটাকে তারা জাতীয় সঙ্গীত করবে, তখন তিনি নেহেরুকে চিঠি লিখেছেন, বলেছেন এরা হতে পারে না, এটার মধ্যে আমার মতো ব্রাহ্ম, এই মানে তিনি তো আপনারা জানেন যে স্বদেশী আন্দোলনে ছিলেন, কিন্তু পরে যখন 4 অধ্যায় লিখলেন, এবং তিনি যখন নাকি ঘরে বেড়ে লিখলেন, তার মধ্যে আপনারা দেখবেন যে স্বদেশী আন্দোলনের তীব্র প্রতিক্রিয়া আছে, বিরোধ সমালোচনা আছে। এবং প্রখ্যাত মার্ক্সবাদী তাত্ত্বিক গিওর্গি লুকাচ, তার নাম আপনারা অনেকে জানেন, আমার ছেলেবেলা পড়েছে তার লেখা, তিনি যখন ঘরের বাইরে সমালোচনা লিখেছেন, তখন রবীন্দ্রনাথ অসম্ভব কঠিন ভাষায় কথা বলেছেন। তিনি বলেছেন যে যখন একটা একটা আন্দোলন হচ্ছে মাঠের মধ্যে, একটা উপনিবেশ বিরোধী আন্দোলন, তখন তিনি কেন এটার মধ্যে থাকে না, যতই শাশ্বতবাণী থাকুক না কেন, এই সময় রাজনীতিকে, একটা সাহিত্য যতই মহৎ হোক না কেন, তার সমসময়ের রাজনীতিকে সেই যদি স্পর্শ না করে, তাহলে এটা কি হতে পারে, তার উল্টো দিকে কেন যাবে। কিন্তু আমরা এতদিন পরে এসে বুঝি যে রবীন্দ্রনাথ হয়তো গিওর্গি লুকাচের চেয়ে অনেক বেশি সঠিক ছিলেন, কারণ ওই আন্দোলন বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুদের মধ্যে একটা গাঢ় ভেদরেখা দিয়ে দিয়েছিল। রবীন্দ্রনাথের কবি দৃষ্টিতে উপলব্ধি করেছিলেন অনেক বেশি, অনেক বেশি। যেটা বলছিলাম, ওই যে ভেদরেখাটা হলো, বাঙালি ওখানে চলে এলো, কিন্তু মাত্র 4-5 বছরের মধ্যে কি হলো যে বাঙালি বললো যে আমি মুসলমান না, আমি বাঙালি, ঠিক না? পাকিস্তান রাষ্ট্রের যে কাঠামোটা ছিল, তার মধ্যে এই অঞ্চলের লোকেরা দেখলো যে তার অধিকারের প্রতিষ্ঠা হচ্ছে না, এবং সে বৈষম্যের শিকার হচ্ছে। অনেক গল্প, সেগুলো তো বলার কিছু নেই। তো বাঙালি যখন এটা গ্রহণ করলো, মানে বাঙালি এখানকার লোকেরা যখন বাঙালি পরিচয়টাকে গ্রহণ করলো, এক লহমায় কি হবে, একটা জাতি সঙ্গে সঙ্গে সে যখন মুসলমান পরিচয়টাকে সামনে রেখেছিল মাত্র 4-5 বছর, ধরেন 47, 48, 49, 50, 51, 5 বছরের ব্যবধান, 5 বছরের ব্যবধানে কি এমন করে উল্টাপাল্টা হয়ে গেল জিনিসটা। এই ব্যাপারে একটা আমি একটু অমর্ত্য সেনের কথা একটু মনে আনতেছি। অমর্ত্য সেনের একটা বই আছে, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স। অবশ্য আইডেন্টিটি পলিটিক্স এখন এখানে অনেকে লিখছেন, এবং এই যে আত্মপরিচয় মানুষের, এটাতে একটা অদ্ভুত বিমূর্ত ধারণা, বা একটা সবসময় জায়মান ধারণা। আমরা কোনো একটা জায়গায় ধার দিয়ে বলতে পারি না এটা হচ্ছে আমার পরিচয়,
প্রত্যেকটা মানুষের মধ্যে অজস্র পরিচয়ের বীজ লুকিয়ে থাকে এবং অনেক অজস্র পরিচয় তার মধ্যে সম্মিলন। প্রত্যেকটা মানুষ অনেকগুলো আত্মপরিচয়ের সম্মিলন। কিন্তু আইডেন্টিটি পলিটিক্সের মুশকিল হচ্ছে, আইডেন্টিটি ভায়োলেন্স লিখেছিলেন, আইডেন্টিটি ভায়োলেন্সের মানে মুশকিলটা হচ্ছে এই, যখন সমাজের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যখন একটা পরিচয়কে প্রধান করে তোলা হয় এবং তখন অন্য পরিচয়গুলোকে দমন করার জন্য হিংসাকে ব্যবহার করতে হয়। প্রত্যেকটা মানুষ যখন একটা পরিচয়কে সামনে নিয়ে অন্য পরিচয় করে, তখন তার মধ্যে নীরব হত্যাকাণ্ড ঘটে। এটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্সের প্রবলেম, সমস্যা। তার যারা মানসিক প্রবণতা আছে এবং পরিচয় আছে, সেটা মেরে ফেলা হয়। তো ঘটনাটা কি ঘটলো? বাঙালি মুসলমান যখন একটা বাঙালিত্বকে গ্রহণ করলো, কারণ সে দেখছে সে বেঁচে থাকতে পারছে না, তখন সে বাঙালিত্বকে গ্রহণ করলো। এবং তখনও কিন্তু বাঙালিত্ব নিয়ে কিন্তু আমরা এই বাঙালি পরিচয় নিয়ে কিন্তু অনেক কথা বলিনি, যে বাঙালি বলতে কি, এর মধ্যে মুসলমান সত্যি সত্যি ছিল না, এটা তো বাস্তবতা, এই ধারণা, এই জাতি ধারণার মধ্যে। তাহলে কি হবে? তাহলে যেটা হলো, 50-এর দশক থেকে 60-এর দশক এবং 70-এর দশকের পুরো আগ পর্যন্ত আমরা দেখলাম একটা রাজনৈতিক লড়াই হচ্ছে, যে লড়াইয়ের মধ্যে ক্রমশ শেখ মুজিবুর রহমান মুসলিম লীগের একজন কর্মী থেকে ক্রমশ আরেকটি রাজনৈতিক দলে এসেছেন এবং তিনি ক্রমশ একটা বড় নেতা হয়ে উঠছেন। আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি তিনি একটা আন্দোলন করছেন সেই সময়টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছে একই সঙ্গে, দুটো সমান্তরাল আন্দোলন শুরু হয়েছে। 50-এর দশক থেকে যদি ধরি আপনারা লেখগুলো দেখবেন, সেই সময় একটা একঝাঁক নতুন কবি এসছে, যাদের আগের কবিতাদের সঙ্গে তাদের একটা ফারাক ছিল। এই শামসুর রহমান, আল মাহমুদ, যা পুরোটা ওই সময় যদি বলি, তাই তো? তো একদিকে আপনি খেয়াল করেন যে আপনার রাজনৈতিক আন্দোলন চলছে পৃথক হওয়ার জন্য, এবং তার মধ্যে আত্মপরিচয়ের যে অংশটা 6 দফার মধ্যে আপনি তাকান, এখানে আত্মপরিচয় কিন্তু চেয়েছে কিন্তু বৈষম্যের জায়গাটা বেশি, অর্থনৈতিক, অন্যান্য, মুদ্রানীতি কি হবে, তাই না? আত্মপরিচয়টা কিন্তু মুখ্য নয় সেখানে। আত্মপরিচয়ের দাবিটা আমরা দেখছি এটা হচ্ছে মানুষকে একাগ্র করার একটা অস্ত্র। এটা হয়, অতীতেও হয়েছে, ধর্ম নিয়ে হয়েছে, তাই না? আমরা যদি ফকির মুজতার বিদ্রোহ দেখি, আমরা যদি ফারাইজি আন্দোলন দেখি, ওয়াহাবি আন্দোলন দেখি, সেখানে দেখতে পাবো। এখন এই যে আন্দোলনটা হচ্ছে, আমি তাকালে এখন স্পষ্ট দেখতে পাই, আমি রবীন্দ্রনাথের পরে একটা গবেষণা করতে গিয়ে, গবেষণা ঠিক না, পড়তে গিয়ে, গবেষণা কিছু করিনি, পড়তে গিয়ে দেখলাম, দেখেন এই যে রবীন্দ্রনাথকে নেওয়া হবে না, রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ হচ্ছে, ছায়ানট তৈরি হচ্ছে, আনিসুজ্জামানের সম্পাদনায় রবীন্দ্রনাথ বইটা বেরোচ্ছে, যেখানে স্বাভাবিক আনিসুজ্জামানকে বলছেন যে আপনি একটা বই সম্পাদনাটা করেন। আনিস স্বাভাবিক কাজ করেছিলেন মূলত পেছন থেকে, আনিসুজ্জামান। এই যে একটা আত্মপরিচয় নির্মাণ চলছে কিন্তু এখানে। আচ্ছা, এবং 50-এর দশক থেকে যে কবিরা এলেন, এই শামসুর রহমান, আল মাহমুদ এবং অন্যান্যরা, শহীদ কাদরী এবং অন্যান্য, সৈয়দ শামসুল হক, এদের উন্মেষটা যে হলো, আপনি খেয়াল করেন, এরা যেই কবিতার ইডিওলজিটা নিয়ে এসছেন, হাজির হয়েছেন, যে ধরনের কবিতা তারা লিখতে চাইলেন, সেই কবিতার পাটাতন কোথায়? সেই কবিতার পাটাতন 30-এর দশকের কলকাতায় জন্ম নেওয়া যে আধুনিকতা, এটা বাস্তবতা, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। এখন দেখেন, আমরা একদিক থেকে জাতি হিসেবে ওই দিক থেকে পরিগঠিত হচ্ছি। শেখ মুজিবের কথা যদি ভাবেন, তিনি যেহেতু যাকে বলে পপুলিস্ট রাজনীতি করেন, মানুষকে নিয়ে কাজ করেন, মানুষের সঙ্গে করেন। পপুলিস্ট বলতে আমাদের এই সময় না, হচ্ছে পপুলিজমের রাজনীতি না, জনগোষ্ঠীবাদী রাজনীতি না, তখন তো মানুষ তো সত্যি তো বিক্ষুব্ধ। তিনি যখন 10 তারিখে ফিরে এলেন, দেশ স্বাধীন হয়ে গেছে, 10 তারিখে জানুয়ারি ফিরে এলেন, ফিরে এসে যখন বক্তৃতা করতে উঠলেন, তিনি কয়েকটা কথা বলেছেন। একটা বললেন যে, কবিগুরু বলেছেন 7 কোটি বাঙালির হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণে। আজ রবি ঠাকুর মিথ্যা হয়ে গেছেন, আজ বাঙালি একটা দেশ তৈরি করেছেন। এর কিছুক্ষণ পর তিনি বললেন, আমরা বাঙালি, আমরা মুসলমান। তাহলে এই যে মানুষ, কারণ তিনি মুসলিম লীগের পলিটিক্স করে এসেছেন এবং তিনি এবং তিনি 60-এর দশকে সারা দেশ ঘুরেছেন, ফলে তিনি মানুষের বাস্তব বুঝতে পারেন। কিন্তু আমাদের সাংস্কৃতিক লড়াই যেটা হয়েছে, সেখানে যে সাংস্কৃতিক উপাদানগুলো নিয়ে এলাম, আদর্শগুলো নিয়ে এলাম, সেখানে কিন্তু যাকে বলে ওইটার যে একটা, আমরা যে ওইখান থেকে যে একটা সেকুলার লিটারেচার এবং এই লিটারেচার নিয়ে এসেছি, আপনারা দেখবেন, বা এই 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 বিষয়ের ভিত্তি যেহেতু কলকাতা,
এবং সেটা আইডিয়াল হিসেবে কিন্তু আমাদের এখানে প্রতিষ্ঠিত হলো। ফলে আমাদের এখানে যখন আপনার গোলাম মুর্শিদ 60-এর দশকের পত্রিকা কেটে মানে থেকে উদ্ধৃতি দিয়ে তার বইয়ের মধ্যে দেখাচ্ছেন, খুব ইন্টারেস্টিং, যে 60-এর দশকে যখন নাকি রবীন্দ্রনাথকে নিয়ে এত কিছু হচ্ছে, শ্যামা নাটকের মঞ্চায়ন হচ্ছে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কোনো হলে মিলনায়তনে লোক ঠাই দেওয়া যাচ্ছে না। এবং কেউ কেউ মন্তব্য করছেন যে যারা আসছে তারা তো কেউ রবীন্দ্রনাথ পড়েছে বলে মনে হয় না দেখে, কিন্তু লোক যাচ্ছে কেন? যাচ্ছে এই কারণে যে তারা এমন একটা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে যেখানে পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে তারা লড়াই করছে, এবং তারা মনে করছে যে রবীন্দ্রনাথ হচ্ছে তাদের একজন বন্ধু, যাকে এই লড়াইয়ের মধ্যে সঙ্গে পাওয়া যাবে এবং পেলে তার শক্তি বাড়বে। ঘটনাটা ওরকম হয়েছিল যে আমরা 50-এর দশকে আমাদের কবিরা যেই সাহিত্যিক ভাবাদর্শকে গ্রহণ করলো, সেই ভাবাদর্শ কিন্তু মুজিব একটা আন্দোলন করছেন পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে তিনি বাঙালি মুসলমান এদেরকে একসঙ্গে রাখছেন, কিন্তু যে সাংস্কৃতিক আন্দোলন হচ্ছে তার মধ্যে কিন্তু ওইটা কিন্তু 47-এর আগে বাঙালির যে ধারণার মধ্যে দিয়ে এই সাহিত্যটা রচিত হয়েছিল, সেই ধারণা সাহিত্যে কিন্তু চলে এসছে। ফলে সংস্কৃতি এবং সেই লড়াই মুশকিল হচ্ছে, দেখেন, ফলে দুইটা আলাদা স্ট্রিম। রাজনীতির যে লড়াই হচ্ছে 60-এর দশক জুড়ে, আর সংস্কৃতির যে লড়াই হচ্ছে এর কিন্তু ভাবাদর্শ আলাদা। শেখ মুজিবের আন্দোলন এবং সংস্কৃতি কিন্তু দুটো একই সঙ্গে, যেহেতু দুটোই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে, ফলে একটা পরিপ্রেক্ষিতের মধ্যে সেই লড়াইয়ের কারণে দুটো একাকার হয়ে গেল, যেটা আমার মনে হয় ভালো মতো লক্ষ্য করার বিষয় আছে। এটাই হয়েছে কাল, এটা কাল হয়েছে আমাদের জন্য এই কারণে, কাল হয়েছে না, আমি বলছি এটাই আমাদেরকে যখন আমরা লড়াই করলাম এটা আমাদের বিপুলভাবে সাহায্য করলো, পাকিস্তানের সঙ্গে আন্দোলনে সাহায্য করলো, আমরা 71-এ মুক্তিযুদ্ধ করলাম, দেশ করলাম, সব কাজ ঠিক হলো। কিন্তু আমরা যে চলে এলাম, রাজনৈতিকভাবে স্বাধীন হলাম, কিন্তু সাংস্কৃতিক ধারাটা কিন্তু খুব বড় বদল হলো না, এটা কিন্তু থেকে গেল। এবং যখন আমরা 71 সালে যখন নাকি নতুন রাষ্ট্রের মধ্যে প্রবেশ করলাম 70-এর দশকের শুরুতে, আমাদের মধ্যে এগুলো নিয়ে প্রশ্ন ওঠেনি, কারণ আমরা স্বাধীন দেশ পেয়ে গেছি, নতুন একটা রাজনৈতিক কালপর্ব শুরু হলো, এবং সেটা শোচনীয়ভাবে শেখ মুজিবের সেই আন্দোলন নতুন যে অব্যবস্থিত রাষ্ট্রের মধ্যে হত্যা খেলো। তিনি নিজেও অত্যন্ত নিষ্ঠুর শাসক হয়ে উঠলেন এবং একসময় তার অসম্ভব করুণ মৃত্যু হলো, খুব মর্মান্তিক পরিণতি হলো। তারপর তো পুরো জিনিসটা চলে গেল। ফলে বাঙালির যে আইডেন্টিটি এবং তার যে এই মানে দীর্ঘদিনের যে সাংস্কৃতিক আত্মপরিচয়ের যে দোলাচল, এবং এই সংস্কৃতিকে কেন্দ্র করে আমরা যে সংস্কৃতির মধ্যে বাঙালি, এটা কিন্তু একটা রয়ে গেল যে বাঙালি মুসলমানের যে একটা আত্মপ্রকাশের মধ্যে ঘটলো না, এটা একটা ঘটনা। এবং আপনারা দেখবেন যেটা দিয়ে একটা কথা হয় মাঝে মাঝে, খুব পপুলিস্ট লাইনে কথা হয় যে ধরুন পশ্চিমের যে রাজনীতি যে রূপ পরিগ্রহ করেছে, রাষ্ট্র যে রূপ পরিগ্রহ করেছে, সেখানে আমরা দেখি যে রাষ্ট্র এবং তার ধর্মকে আলাদা করেছে, কিন্তু সংস্কৃতির মধ্যে ধর্ম খুব প্রবলভাবেই আছে। এখনো পোপের একটা বিরাট গুরুত্ব আছে, এখনো ক্রিশ্চিয়ান সালভেশন আর্মির গুরুত্ব আছে, এখনো ইভাঞ্জেলিক্যাল চার্চরা বড় ভূমিকা রাখে, কারণ সংস্কৃতির মধ্যে ধর্ম একটা বড় উপাদান বটে। কিন্তু এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এটা হয়নি। এখন ধরুন যেখান থেকে কবিতা, এবং যখন নাকি কবিতা লেখা এই 50-এর দশকে যখন যারা কবিতা লিখছেন তারা সবাই কিন্তু তাকিয়ে আছেন বুদ্ধদেব বসুর দিকে, কারণ বুদ্ধদেব বসু তখন কবিতা পত্রিকা করেন, এবং কবিতা পত্রিকায় কবিতা ছাপা হলেই তারা প্রকৃত কবি হিসেবে দেশের মধ্যে একটা জায়গা পান। ফলে আমাদের সেই সময়টা আপনারা প্রত্যেক কবিতা পাঠিয়েছেন, শামসুর রহমানের কবিতা ছাপা হয়েছে, আল মাহমুদের কবিতা ছাপা হয়েছে কবিতা পত্রিকায়, সৈয়দ শামসুলের কবিতা ছাপা হয়েছে, এবং শহীদ কাজীর কবিতা ছাপা হয়েছে। তো আমি বলতে যাচ্ছি এইটা যে আপনারা যদি এটা দেখেন, ফলে আমাদের এই সংস্কৃতির মধ্যে যারা করেছেন, যে এখন যে আমরা ধর্ম এবং জাতীয়তাবাদ আলাদা করে দেখি এই দুজন কবির ক্ষেত্রে, এটা কিন্তু পরের দিকের নির্মাণ। আপনি যদি 70-এর দশকের আগে যান, আল মাহমুদের কবিতার মধ্যে কিন্তু আপনি যাকে আমরা ধর্ম বলি, যেটা নাকি আমাকে কটাক্ষ করা যিনি লিখেছেন, তিনি যে বললেন এটা ইসলাম, আল মাহমুদের কবিতার মধ্যে কোনো ইসলাম পাবেন না। এবং সংস্কৃতির যেই আদর আমরা শামসুর রহমানের একটা মধ্যে পাবো, তারা খুব হিসেবে আলাদা, কিন্তু সাংস্কৃতিক ভাবাদর্শের দিক থেকে তারা এক, দুজনই, তাই না? হয়তো বা আপনারা বৃহত্তর অর্থে বলতে পারেন দুজনই জাতীয়তাবাদী, কোটানকোট। কেন বলছি কথাটা? আমাদের বুঝতে হবে যেটা নাকি এঙ্গেলস বলেছিলেন
আপনার খ্রিস্ট ধর্মের ব্যাপারে। তাকে কিন্তু প্রশ্ন করেছিল যে রোমানরা যখন নাকি ওই জায়গাটা দখল করে ফেলল ওই অঞ্চল, এবং তখন যেরকম ভাবে সবাইকে দাসানুদাস বানানো হচ্ছে, সমস্ত রাষ্ট্র লন্ডন রাজ্যগুলো ভেঙে গেল, আপনি যেরকম ভাবে বলেন যে পুঁজিতন্ত্র এরকম একটা অবস্থার মধ্যে সমাজতন্ত্র উত্তরণ ঘটে, তখন তো আসলে সমাজতন্ত্র কায়েম হওয়া উচিত ছিল। তখন এঙ্গেলস বলেছিলেন যে কায়েম হয়েছিল সমাজতন্ত্র সেটা খ্রিস্ট ধর্মের নামে, তাই না? খ্রিস্ট ধর্মের তখনকার দরিদ্র, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের জন্য সেই সমাজতন্ত্র কায়েম করেছিল। তবে তাদের মুক্তি ঘটেছিল পরকালে, এই কালের যে আমাদের যে লড়াই করছে সেই মুক্তিটা করতে হবে এই বাস্তব পৃথিবীর মধ্যে। এটাই তফাৎ, কিন্তু এটা ইতিহাসের ব্যাপার। আমরা ইতিহাস পুনরাবৃত্ত, ইতিহাস ইভলভ করে, ইতিহাস এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসে, তাই না? তো এই হচ্ছে কি ব্যাপার। তো আমরা এখানে দেখেছি যে যখন নাকি লড়াই হয়, যেমন আপনারা খেয়াল করবেন 1757 সালে যখন ইংরেজ যখন ভারত দখল করে নেয়, অকুপাই করে নেয়, নিয়ে নিল, 5 বছরের মাথায়, 5 থেকে 6 বছরের মাথায় বাংলা অঞ্চলে উত্তরবঙ্গে আন্দোলন হয়েছে, ফকির মুন্সা শাহের আন্দোলন, যেখানে হিন্দু এবং মুসলমান একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছে। খালিকুজ্জামান ইলিয়াসের বড় ভাই, বড় ভ্রাতা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াস ভাই, আতুজান ইলিয়াস, তার উপন্যাসের মধ্যে আছে, দেখবেন কি যেন নামটা, কিগিরি যেন নামটা, ঘটনামতে কিগিরি যেন, না না না, চরিত্রটা বৈকুণ্ঠগিরি। থ্যাংক ইউ। বৈকুণ্ঠগিরি একটা ক্যারেক্টার আছে। হ্যাঁ, এটা কারণটা কি বলেন তো? এটা কারণটা হচ্ছে এটা, ফকির মুসলিম শাহ যখন লড়াই করছেন তখন গিরি সম্প্রদায়ের সন্ন্যাসীরা সেখানে অংশগ্রহণ করেছিলেন, মুসলমানরা। এখন দেখেন তিনি কিন্তু ধর্মকে নিয়ে এসছেন, কিন্তু লড়াই করছেন উপনিবেশ লড়াইয়ের বিরুদ্ধে। কারণ তখন লোককে যে একত্র করবে, কিন্তু সেই লড়াইয়ের মধ্যে ধর্মকে নিয়ে এলেও ধর্মের মধ্যে ভেদ হয়। এটা হচ্ছে দেখার মতন ব্যাপার। ধর্ম আপনাকে, কারণ গরিবের কাছে ধর্ম ছাড়া কিছু ছিল না, এবং তখন সেই অস্ত্র আসেনি জাতীয়তাবাদ নামে, যে জাতীয়তাবাদ দিয়ে আপনি লড়াই করবেন। ফলে ইতিহাসের ওই পর্বে ধর্মই ছিল সেই অস্ত্র, যে অস্ত্র আপনাকে বিদ্রোহ করতে অনুপ্রাণিত করছে এবং বিদ্রোহের জন্য লোককে একত্র করতে অনুপ্রাণিত করছে। ফলে আমরা যখন দেখি তখন আমরা যেন চোখটা খোলা রাখি। হ্যাঁ, একইভাবে ধরুন আজকে এই সময়টায় আমরা দেখেছি পরিচয়বাদী রাজনীতির বিপদ, এবং পরিচয় আমি যেটা বললাম যে পরিচয় যখন জাতীয়তাবাদ হয় তখন কিভাবে করে, নজরুল রবীন্দ্রনাথ নিজেও লিখেছেন, ন্যাশনালিজম বইয়ের সমালোচনা করেছেন। কিন্তু এটা বুঝতে হবে যে 50-এর, 60-এর এবং 70-এর দশকে জাতীয়তাবাদ ছিল প্রধান অস্ত্র, উপনিবেশের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের, তাই না ভাই? আফ্রিকাতে, ল্যাটিন আমেরিকাতে, এশিয়াতে, বাংলাদেশ তার বাইরে ছিল না। আমরা যদি এখন বলি জাতীয়তাবাদ, আমরা এখন সমালোচনা করতে পারি, কারণ আমাদের কাছে সেই সমস্ত তাত্ত্বিক অস্ত্রগুলো এসছে। আমরা এখন আরেকটু পরিপক্ক হয়েছি ইতিহাসের দিক থেকে, হয়তো ইতিহাসকে বোঝার ক্ষেত্রে, যার জন্য আমরা এই সমালোচনা করতে পারি। ফলে আল মাহমুদ এবং শামসুর রহমান যখন নাকি জাতীয়তাবাদী আমাদের যখন নাকি পরিচয় নির্মিত হচ্ছে, যেই লড়াইটার মধ্যে সমস্ত বাঙালি এক হবে, যেখানে রবীন্দ্রনাথ সবার লড়াইয়ের অস্ত্র হয়ে উঠছেন এবং সবাই একত্র হচ্ছে, যারা রবীন্দ্রনাথ পড়েছেন তারাও যাচ্ছেন, যারা রবীন্দ্রনাথ পড়েন তারাও যাচ্ছেন, গিয়ে একত্র হচ্ছেন। সেখানে এই কবিরাও তখন সেই সময়টায় এনেছিলেন কলকাতার ভাবাদর্শ, কিন্তু তারা আমাদের আত্মপরিচয় নির্মাণ করেছিলেন। এটা হচ্ছে বাস্তবতা। সে আমরা পছন্দ করতে পারি, সে আত্মপরিচয় অপছন্দ করতে পারি, কিন্তু ইতিহাসকে আমরা আলোচনা করতে পারবো না আরেকবার করে, ইতিহাসে সেটাই ঘটেছিল। এখন কি করবো আমরা? এখন দেখুন মজার ব্যাপারটা হচ্ছে এটা, এক যাত্রায় দুই ফল। দুই ফল কি হলো? উনি হয়ে গেলেন ধর্মের কবি, ইনি হয়ে গেলেন জাতীয়তাবাদের কবি। কেন? এটা একটা বড় প্রশ্ন। কারণ 70-এর দশকের পর থেকে, মানে আপনি যদি দেখেন আল মাহমুদের সেই কবিতার কথা আমরা মনে করি, কবিতা আমরা যৌবনকালে পড়তাম এবং নিশ্চয়ই আর অনেকে পড়েছেন, আমরা একা কেন, যেখানে তিনি বলছেন এরকম কথা, এটা আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাকে দুজকে না দেয়। তিনি লিখছেন, হে মহান্ত, এমন কোন শব্দ জানো কি যার উচ্চারণকে মন্ত্র বলা যায়? হে মুয়াজ্জিন, তোমার আহ্বানকে কি করে আজান বলো, যে এত নির্দিষ্ট? এটা হচ্ছে কুফরিকার হতে পারে না। তো তিনি ধর্মের কবি কি করে পান? তিনি সামনে ধর্মের কবি ছিলেন না। এক অর্থে আমি আগে আসছি, আমি কথাটা করবো, একটু রিপিট করবো। এবং কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আল-মাহমুদ শুরু থেকেই ধর্মে নিমজ্জিত কবি ছিলেন, পরে আসছে সেই কথায়। 70-এর পরে কি হলো? আল-মাহমুদ
76-77 সাল থেকে বা 76-77 তিনি তো প্রথমে সমাজতন্ত্রী ছিলেন, গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন এবং সমাজতন্ত্রে আস্থাও রেখেছিলেন। তার বইয়ের ভূমিকার মধ্যে 1970 সালে 71 সালে যখন মুক্তিযুদ্ধ কলকাতা থেকে যে বইটা বেরোচ্ছিল তার ভূমিকাতে তিনি লিখেছেন যে তিনি চান যে একদিন গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলা হবে। সেই ভূমিকা তিনি বলেছেন, সেটা তার একটা স্বপ্ন এবং তিনি প্রতীক্ষা করেন। তার কবিতার লেখার উদ্দেশ্যই হচ্ছে যে গ্রাম যেন বিস্তৃত হয়ে সক্রিয় হয়ে সে শহরটা দখল করে ফেলে। আমি বলছি 1971 সালের কথা, বইটা বেরোতে বেরোতে 1972 সাল হয়ে গেল। কিন্তু 1976 সালের পরে তিনি তার মধ্যে ধর্মভাব গভীর হয় এবং তাতেও আমি কোনো অন্যায় মনে করি না। তাকে নিয়ে বিতর্কটা শুরু হলো যখন এরকম একটা আলাপ হলো সমাজের মধ্যে যে তার সঙ্গে আমাদের একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটি 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই জামাত ইসলামের সঙ্গে তার সম্পর্ক হয়েছে কিনা, এরকম একটা কথা প্রচলিত ছিল। আমরা স্পষ্ট করে বলতে পারবো না, কারণ তিনি সবসময়, আমি তাকে অনেকবার প্রশ্ন করেছি, তিনি সবসময় অস্বীকার করেছেন এই প্রশ্নটা। কিন্তু তার সঙ্গে যে একটা সহমর্মিতা ছিল সেটা আমরা বুঝতে পারি, কারণ তাকে ওদের নানা আসরে তাকে আমরা দেখেছি তাদের যে সাংস্কৃতিক আয়োজনের মধ্যে, ফলে একটা হয়েছে। ফলে জামাত ইসলামের প্রতি আমাদের যে একটা ঐতিহাসিক যে সমালোচনা এবং হয়তো কখনো কখনো ঘৃণা, সমালোচনা থেকে ঘৃণা পর্যন্ত যত রকমের অনুভূতি আছে, এগুলো যেহেতু আছে, ফলে আল মাহমুদ যেহেতু যুক্ত হয়েছেন, যেমন কবি আমরা তো পছন্দ করি, তিনি যুক্ত হয়েছেন, ফলে এই ঘৃণার একটা দায়ভার তাকে নিতে হয়েছে এবং তখন থেকে ধর্মটা তার সঙ্গে যুক্ত হয়ে গেছে, ধর্মের কথাটা। কিন্তু যদি সত্যি সত্যি আমরা যদি শুরুর দিকে যাই, আমার মনে হয় না আল মাহমুদের চেয়ে অন্য কোনো কবি, আল মাহমুদ একমাত্র কবি, কারণ আল মাহমুদকে বুঝতে হবে আল মাহমুদ যে সে আধুনিক কবি, তিনি কবিতা থেকে কবিতা পত্রিকা আদর্শ গ্রহণ করেছেন সত্য, কিন্তু কবি রচনা অন্য জিনিস, এটা আমাদের বুঝতে হবে। কবিকে আমরা এই জন্য কোনো ফ্রেমবদ্ধ করতে চাই না, বললাম যে প্রত্যেকটাই সময় করতে হবে। কারণটা হচ্ছে দেখেন, যেমন জীবনানন্দের কথাই ধরেন, উদাহরণ দিয়ে বলি, জীবনানন্দ দাশ বরিশালে বড় হয়েছেন, কলকাতায় বড় হননি। 30-এর দশকের সমস্ত কবি কলকাতায় জন্ম নিয়েছেন, বড় হয়েছেন, বা ঢাকাতে বড় হলেও একটা শহর ছিল বুদ্ধদেব বসু, পরে কলকাতায় গেছেন। তিনি গ্রামে বড় হয়েছেন, একটু গাইয়াও ছিলেন, কেউ ছিলেন, এবং তিনি আধুনিক কবি হতে চেয়েছেন। তিনি তার যে ডায়েরিগুলো, সেখানে দেখা আছে যে সুনীল দত্তের মতন আমি পত্রিকা পড়তে পারি না, ইংরেজি পত্রিকা পাই না, আমি বিষ্ণুদের মতন পত্রিকা পাই না, তিনি ওদের জন্য ঈর্ষায় চলে যাচ্ছেন। তার ডায়েরিগুলোতে এখন আমরা যখন দেখতে পাচ্ছি। কিন্তু হয়তোবা এই আধুনিক, এবং তিনি যখন নাকি আপনার রূপসী বাংলা লিখছেন, পাতার পর পাতা, একদিনে তো লেখেননি এতগুলো কবিতা, কিন্তু একটাও প্রকাশ করেননি, কারণ তিনি তার মনের মধ্যে যে কবি সত্তার যে চাপ, সেই চাপটাকে কবিতাগুলো লিখে দিয়েছিল। তিনি তো একদিনে লেখেননি, এতগুলো কবিতা দিনের পর দিন লিখেছেন, কারণ তার তো নিশ্চয়ই একটা মনের মধ্যে কবির চাপ ছিল, তার একটা কোনো জায়গায় তার একটা উদ্গীরণের মতন চলে এসছে। কিন্তু লেখার পর তিনি আর বের করেননি বইটা। কেন করেননি? কারণ হয়তো তার মনে ভয় হয়েছিল যে যেই আধুনিকতা কলকাতায়, যে সাহিত্যের আধুনিকতার আদর্শটা যেই চেহারা নিয়েছে, সেখানে রূপসী বাংলা পড়লে মনে হবে এটা জসীমউদ্দিনের পাশে একটা বই রাখার মতো বই, এটা অনাধুনিক কবিতার বই। এবং ফলে এটা একটা অদ্ভুত দ্বন্দ্ব, তিনি আধুনিক হতে চাচ্ছেন, কিন্তু যে কবিতা লিখছেন সেটা আধুনিকতার প্যারামিটারের সঙ্গে মিলছে না। তিনি সাধু ভাষা সারা জীবন লিখে গেলেন। আধুনিকতার বুদ্ধদেব বসু বলেছিল আমাদের চলতি ভাষায় লিখিতে দিবে, চলতি ভাষায় লিখতে হবে। এই ব্যর্থতা তাকে বড় কবি করেছে অন্যদের থেকে, এই মহান ব্যর্থতা। তো আমি বলতে চাচ্ছি এইটা, যে আল মাহমুদের কথায় যদি আমি আসি, এটার উদাহরণ টেনে, আল মাহমুদ আধুনিক কবিতাকে গ্রহণ করেছেন, কিন্তু পুরো বাংলার যে নিজস্ব স্বভাব, তার মধ্যে এটাকে আত্মস্থ করেছেন সেই স্বভাবের মধ্যে, এবং তাকে এমনভাবে, এই যে প্রকৃতি, তার মধ্যে প্রকৃতি এত জীবন্ত, মনে হবে একজন সর্বপ্রাণবাদী আমল যখন ছিল মানুষের, সেই সময়কার কোনো কবিতা তুলে লিখছেন। প্রত্যেকটা মুহূর্ত জীবিত, একটা অজগর সাপের কথা বলছে সেটা জীবিত, একটা সিক্ত মাঠের মধ্যে যখন তিনি জলকেলি করতে যাচ্ছেন, তার আহ্বান করছেন তার শিখে, প্রত্যেকটা বিন্দু প্রকৃতির তার কবিতায় জীবন্ত, একটা সর্বপ্রাণ। এবং আমার তার কবিতা পড়তে গেলে আমার আইয়ুব খানের সেই ডায়েরির কথা মনে হয়। আইয়ুব খান 1970 সালে 71 সালে ডায়েরি লিখেছিলেন, এবং সেই ডায়েরির মধ্যে তিনি লিখেছেন বাঙালি সম্পর্কে তার একটা অদ্ভুত অবজারভেশন। বাঙালিকে ঘৃণা করতেন, এত ঘৃণা কথা কেউ করতে পারেননি তার মতো। কিন্তু তিনি কিন্তু বুদ্ধিমান লোক ছিলেন। তিনি লিখেছেন যে পুরো পাকিস্তানের বাঙালির একটা আশ্চর্য বস্তু, তাদের মনটার মধ্যে উপরে একটা পাতলা ইসলামের আবরণ আছে।
আর তলার পুরো জিনিসটাই হচ্ছে সর্বপ্রাণবাদী। ফলে পৌত্তলিকতার কোনো বীজ যদি সেই মাটিতে পড়ে, পাতলা আবরণ ছিন্ন করে ভেতরে চলে যায় এবং বিরাট বিরাট মহিরূপ তৈরি হয়। এটা আইয়ুব খানের কথা ডাইরেক্টলি। এবং সত্য, আইয়ুব খানের কথা যে কত সত্য সেটা আল্লাহ আমাদের কবিতা করলে বোঝা যায়। আমি একটু পরেই শোনাই, দেখেন কিরকম ধর্ম তার কবিতার মধ্যে আছে। উনি কিন্তু সেই ধর্মের সঙ্গে পরবর্তীকালের ধর্মের যে অনুভূতি, পরবর্তীকালে তিনি যেভাবে ধর্মকে জায়গা দিয়েছেন সেটা খুব আলাদা। এটা আমি বলে দেব। তিনি যখন লিখছেন, দেখেন তার প্রথম বই, প্রথম বই তালের কলসে, তার লোকলোকান্তরে দ্বিতীয় কবিতায় তিনি লিখছেন, বুদ্ধের মূর্তির পাশে তুমি আমি নিষ্পলক চেয়ে, গভীর প্রশান্তি যেন আমাদের রক্তে আছে ছেয়ে। দেখেন, ইসলাম হয়তো নেই বলবেন আপনি, তাও আছে। তারপর লিখছেন তিমির তীর্থে, আচ্ছা এটা পরে যাই। তারপর লিখছেন তিনি কোন গার কোন মেয়ে মন জেলে দরগা তলায় কি যেন প্রার্থনা করে। তার কবিতার মধ্যে ছত্রে ছত্রে ধর্ম, ছত্রে ছত্রে ধর্ম। তিনি একদিকে আমাদের যে প্রচলিত অবতীর্ণ ধর্মগুলোর তিনি সমালোচনা করছেন বা সেই ধর্মের বিপরীতটাকে সমালোচনা করছেন, কিন্তু তার মন এখানকার লোকায়ত জীবনের মধ্যে যেই ধর্মগুলো জেগে উঠেছে বা এই অঞ্চলের ভিতরে, সেগুলোকে তিনি মনে করছেন সংস্কৃতির অঙ্গ হিসেবে। যেমন প্রকৃতি, সংস্কৃতি, বাংলার বিরাট ভূমণ্ডল এবং এর যে জীবনযাত্রা এবং এর যে মন, এটাকে যখন তিনি নিয়ে আসছেন, তখন ধর্ম তার একটা অবিচ্ছিন্ন একটা উপাদান। এমনকি তিনি যখন নাকি অন্য কবিতা লেখেন, ধর্ম নয়, ওইটার পুরো প্রেক্ষাপট এবং যে পটভূমি এবং যে চিত্র এবং প্রতিমা পুরোটাই ধার্মিক। দেখেন, উদাহরণ দেখেন, দ্বিতীয় কবিতা, প্রথম বইয়ের দ্বিতীয় কবিতা, তৃতীয় কবিতা। একদিন হেঁটে হেঁটে সেই ব্রতচারী চলে এলো অন্ধকার রাতের মন্দিরে। এ রাতের অধিষ্ঠাত্রী পাথরের নারী, যেখানে বেদির পরে আদিম তিমিরে। তার সমস্ত, আপনারা কিন্তু এরকম এই যে ধর্মীয় অনুষঙ্গ, এর যে রিচুয়াল, এর যে কি বলবো, এর সমস্ত যে এর সঙ্গে জড়িত যা কিছু আছে, এগুলাকে আল মাহমুদের কবিতায় যত পাবেন অন্য কবিতায় পাবেন না। ধরুন আরেকটা কবিতা আমি একের পরে করে দিতে পারি, সিম্ফনি। ভেবেছি তো অন্ধকারে আমি হব রাতের পুরুত, আদি মন্দিরে একা তুমি এসো নগ্নতার দেবে, মগ্নতার অন্ধকারে আমি যার একমাত্র সেবী। কবিতা লিখছেন একটা প্রেমের কবিতা, এবং এর মধ্যে কিছুটা আমি বলবো যে আদি রসেরও হয়তো ছোঁয়া আছে হালকা, কিন্তু তিনি লিখছেন পুরোটা একটা ধর্মীয় অনুষঙ্গের ভিতর থেকে। আমরা যদি ঈশ্বর দিকে খেয়াল করেন তার কবিতার মধ্যে, আপনি এমনকি গৌতম বুদ্ধের কথা অজস্রবার আছে। আমরা যদি আরো পরে মানে 70 দশকের মানে 60 দশকের শেষ দিকে, 70 দশকের প্রায় কাছাকাছি যখন লিখছেন, আপনার সোনালী কাব্যে লিখছেন, সেই সময়টা তিনি যখন লিখছেন যে তোমার টিকলি হয়ে হৃৎপিণ্ড নড়ে দুরু দুরু, মঙ্গল কুলোয় ধান্য ধরে আছে সারা গ্রামবাসী, উঠানে বিন্নির খই, বিছানায় আতর অগুরু, শুভই ধান দুর্বাসীর অধার্য করে মহিষী, আব্রু আলগা করে বাদকের চুলের স্তবক। এর মধ্যে ধর্ম আছে না কি আছে? কিন্তু এই ধর্মটা আমাদের জনজীবনের সঙ্গে মিশ্রিত, সংস্কৃতির সঙ্গে মিশ্রিত। এবং আমরা দেখব ইসলাম আছে, দরগা, পীরের মাজার, এগুলো আছে, বুদ্ধ আছে, সব আছে। আল মাহমুদের কবিতায় তিনি যখন জাতীয়তাবাদী নির্মাণের ধারার মধ্যে ছিলেন, তখনও তিনি এই উপাদানটা তার কবিতার মধ্যে ছিল, খুবই ছিল। কিন্তু পরে আস্তে আস্তে অন্য যে উপাদানগুলো আছে সেগুলো আস্তে আস্তে, এমনকি তিনি একটা কবিতা লিখেছেন আসতো নুহের প্রার্থনা, তাই না, নাটকের মতো ছোট্ট। কিন্তু পরে তিনি আস্তে আস্তে যখন নাকি গভীর বিশ্বাসী হয়ে উঠবেন, সমাজতন্ত্র থেকে তিনি ধর্মতন্ত্রের দিকে চলে যাবেন, ইসলামের দিকে চলে যাবেন, তখন এগুলো কাটিল হয়ে যাবে। কিন্তু সেটা আমি বড় দোষের মনে করি, সে অন্য প্রসঙ্গ। আমার সমালোচনা থাকতে পারে একটা লোকের সম্পর্কে, কিন্তু এটা কেন হয় জিনিসটা, সেটা পরে আসছি। এখন দেখুন, আল মাহমুদ আমরা যখন নাকি এখন মানে আমাদের সময়টাই যেটা হয় যে কবিতাগুলো কিভাবে পাঠ করবো, এটা একটা বড় প্রশ্ন। এই যে জাতীয়তাবাদী ধর্মীয় ফ্রেমগুলো যে হয়, এগুলো হওয়ার কারণে যেটা আমি আগে বলেছিলাম, শুরুতে যেটা বলেছি, যে আমরা এই বিবর্তিত ইতিহাসে নতুন ইতিহাসের মুখোমুখি আমরা দাঁড়াচ্ছি, যে ভবিষ্যৎ আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। এবং তখন যদি আমরা বিগত সময়ে
সেই ইতিহাসকে আমরা যতই সমালোচনা করি না কেন, সেই ইতিহাসটাকে যদি আমরা মুখোমুখি না হতে পারি, সেই ইতিহাসটাকে নতুন ইতিহাসের মধ্যে যদি আমরা উন্মোচন না করতে পারি, খুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ওই কবিরা ব্যর্থ হবে না, আমরা ব্যর্থ হব। ফলে আজকাল দেখতে পাচ্ছি, কিছুদিন আগে আমরা দেখলাম, যেমন ধরুন মায়াকোভস্কির কথা যদি বলি, মায়াকোভস্কি ছিলেন সমাজতন্ত্রের কবি, খুবই ঘোষিতভাবে, কিন্তু কিছুদিন আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেছে, মানে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের, কিন্তু তার কবিতা এখনো চর্চিত হচ্ছে, কোনো সমস্যা তো হচ্ছে না। তো আমরা এই যে এই ফ্রেমের ভিতর থেকে আমাদের বের হয়ে আসা খুব কর্তব্য, কারণ এই ফ্রেমের মধ্যে আমরা যখন একজন কবিকে আটকাই, শুধু কবিকে আটকাই না, এই ফ্রেমের মধ্যে আমরা নিজেদেরও আটকাই। এই ফ্রেমের মধ্যে যেটা আমি ভয় পাচ্ছি, যে আমরা বলছি ফ্রেম ভাঙার কথা এই সময়টায়, আমরা বলছি যে আমাদের অন্যান্য ফ্রেম থেকে দেখতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে এখানে যে আমরা আরো শক্ত করে নতুন নতুন ফ্রেম তৈরি করছি, যেটা কখনো কখনো এই কবিদের ব্যর্থ করবে না, আমাদের নিজেরও ভবিষ্যৎ অত্যন্ত বিপজ্জনক করে তুলবে। একটি প্রশ্ন এসছে, আমি অবশ্যই একটু কম বললাম, এটা হচ্ছে ছোট্ট এই প্রশ্ন, ইসলাম আর ধর্মের মৌলিক পার্থক্য কি? এটা হচ্ছে আপেল এবং ফলের মধ্যে যে পার্থক্য। আপেল আর ফলের মধ্যে সেই পার্থক্য, ইসলাম এবং ধর্মের মধ্যে সেই পার্থক্য। আমি যদি বলি যে আমাকে একটু ফল এনে দাও, তাহলে আপনি যদি আমাকে আপেল এনে দেন তাহলে এটা তো দোষ হবে না, বা আপনি যদি আমাকে আঙুর এনে দেন তাতেও কোনো দোষ হবে না, বা আপনি যদি কমলা এনে দেন কোনো দোষ হবে না। কিন্তু আমি যদি বলি আপনি আমাকে আপেল এনে দেন, তাহলে আপনি আমাকে যদি কমলা এনে দেন তাহলে হবে না। একটা হচ্ছে সামান্য, আর হচ্ছে বিশেষ, এই হচ্ছে ব্যাপার। তো ইসলামের বাইরে পৃথিবীতে ধর্ম আছে প্রচুর, তাই না? আমাদের সেটা মানতে হবে। তাই শামসুর রহমান সঙ্গে একটা তথ্য দিয়ে যাই, সেটা হচ্ছে মানে জাতীয়তাবাদের ব্যাপারটা উঠেছে, আমি একটু মিস করলাম। ধরুন আজকাল শামসুর রহমানকে একটা বর্জনের একটা হিট পড়েছে নানা দিক থেকে, কিছুদিন আগে থেকেই হচ্ছিল, যে সেটা হতেই পারে, কাউকে আমার ভালো লাগবে কবি হিসেবে, কাউকে ভালো লাগবে না, এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইভাবে বর্জন পৃথিবীতে কেউ করে না, কাউকে, কোনো কবিকে কোনো জাতি করেনি, তাই না? না হলে এখনো আমরা ধরুন অনেক পুরনো কবি, চণ্ডীদাস কেন করবো, আমি চন্দ্রমতির উপন্যাস, মহাভারত, রামায়ণ কেন পড়বো এই কারণে, কারণ এখন আমি তার সঙ্গে কতগুলো যোগসূত্র পাই, এখনো তার সঙ্গেই পাই। চন্দ্রমতির লেখা যখন পড়ি, যখন দেখি যে একটা ফেমিনিস্ট দৃষ্টিভঙ্গি থেকে একটা রামায়ণ লেখা হয়েছে, এবং সীতা হচ্ছে গিয়ে রাবণ হচ্ছে সীতার বাবা ওই রামায়ণের মধ্যে, এর সঙ্গে তো আপনার পুরনো সংস্কৃত রামায়ণের কোনো সম্পর্ক নেই। তো ফলে আমরা যেন কোন সময় লিখেছেন তার চেয়ে বড় পরে এই সময় তৈরি হয়ে দেখো, শামসুর রহমান চাকরি করেছেন সেই সময় তৈরি করে, এটা অনেকে কটাক্ষ করেন, কিন্তু শামসুর রহমান যে সারা ৭১ সাল পর্যন্ত তার পাণ্ডুলিপির মধ্যে কবিতা লিখেছেন মুক্তিযুদ্ধ নিয়ে, এবং তিনি কবিতা এগুলো সাদা চৌধুরীরা সেই কবিতা নিয়ে যেতেন, গিয়ে দেশ পত্রিকায় ছাপা হতো, এবং দেশ পত্রিকায় যখন ছাপা হতো শামসুর রহমানের নামে ছাপা হতো না, ছাপা হতো মজলুম আদিব এই নামে। মজলুম আদিব মানে হচ্ছে নির্যাতিত কবি এই নামে। ফলে আমরা যখন ইতিহাস বাদ দিয়ে দিই, যখন আমরা বাদ দিই, আমরা বুঝতে পারি না যে ওই ইতিহাসের মধ্যে আমি হাজির আছি, আমি জাস্ট এখানে এসেছি, ওটার মধ্যে ওই ইতিহাসটা আছে, ওই কবিতা লেখাটা আছে। আরেকটা প্রশ্ন এসছে, ওটার উত্তর না দিই, রিলিজিয়ান এবং অর্থ ধর্ম কেন? দেখুন, এক একটা ধর্মে এক একটা ভাষায় এক একটা জিনিস রূপ পরিগ্রহ করে। রিলিজিয়ান বলতে যেটা বোঝায়, বাংলায় ধর্ম বলতে সেটা বোঝায় না, কিন্তু আমরা এখন মোটামুটি ধরে নিয়েছি যে রিলিজিয়ান রবীন্দ্রনাথ এটা নিয়ে লিখেছেন। হ্যাঁ, ধর্ম হচ্ছে যা ধারণ করে, বা ধর্ম হচ্ছে আমরা বলি লোহার ধর্ম কি? লোহার ধর্ম হচ্ছে সে জলে ডুবে যায়, পানিতে ডুবে যায়, তাই না? ধর্ম হচ্ছে স্বভাব। তো কিন্তু রিলিজিয়ান অর্থে যেটা বোঝায়, কারণ ধর্ম তো আমার একমাত্র স্বভাব না, ধর্ম আমার বহু স্বভাবের একটা স্বভাব, তাই না? ফলে ওই অর্থে ঠিক নয় হয়তো, কিন্তু আমরা ব্যবহার করে ফেলেছি, কি করা যাবে। ধন্যবাদ।